ওয়েলকাম ফ্রেন্ডস, অ্যাসেট একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। আমি সুব্রত শুরু করতে চলেছি আজকের আলোচনা। আজকে আমরা একটি 25 টাকা দামের স্টককে নিয়ে আলোচনা করব এবং এই স্টকটি ওভার দ্য পিরিয়ড আপনাদের জন্য একটি ভালো রিটার্ন জেনারেট করে দেবে। আশা করি আপনারা ধৈর্য ধরে এই আলোচনাটি শুনবেন এবং আলোচনা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। অন্যান্যবারের মতো এবারেও আমরা ফান্ডামেন্টালি এই স্টকটিকে আলোচনা করেছি এবং এই স্টকটির বিভিন্ন দিক সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করেছি। তাই ধৈর্য ধরে আলোচনায় থাকুন এবং আলোচনাটিকে উপভোগ করুন এবং স্টকটিতে ইনভেস্ট করার জন্য তৈরি থাকুন। আমরা যদি এই ব্যাংকিং স্টকটির আমরা রেভিনিউ ব্রেকআপ দেখে থাকি, তো সেক্ষেত্রে দেখব যে এইখানে এই ব্যাংক রিটেল ব্যাংকিং পোর্শন রেখেছে 45.4%, অর্থাৎ এই ব্যাংক তার 100 টাকার মধ্যে 45 টাকা 40 পয়সা রিটেল ব্যাংকিংয়ের ক্ষেত্রে ইউজ করে থাকে। কর্পোরেট ব্যাংকিং বা হোলসেল ব্যাংকিংয়ের ক্ষেত্রে দেখব যে 30.5, অর্থাৎ প্রায় 30 টাকা 50 পয়সা এরা কর্পোরেট সেক্টরকে এরা লোন দিয়ে থাকে। এবং ট্রেজারির ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রায় 19.9 এবং আদার্সে 4.1%, অর্থাৎ এই ব্যাংকটি রিটেলের ক্ষেত্রে 45 টাকা 40 পয়সা এবং কর্পোরেটের ক্ষেত্রে 30 টাকা 50 পয়সা, অর্থাৎ প্রায় এখানে আমরা 76 পয়সার মতো, 100 টাকার মধ্যে 76 টাকা আমরা ব্যাংকিং সেক্টরের রিটেল এবং কর্পোরেট মিলিয়ে তারা লোন ডিসবার্স করে। এবং আমরা যদি রিটেল ব্যাংকিংয়ের ক্ষেত্রে যদি দেখি যে কিভাবে এরা এই যে রিটেল ব্যাংকিংয়ের ক্ষেত্রে 45.4% এরা লোন অ্যালোকেট করেছিল, সেটি কিভাবে রিটেল ব্যাংকিংয়ে টোটাল 100 টাকার ভিত্তিতে রেভিনিউ ব্রেকআপটি করছে বা লোন ডিসবার্স করছে, সেটা আমরা একটু বুঝে নিই। হাউসিংয়ের ক্ষেত্রে আছে 37% এবং মর্টগেজ লোনের ক্ষেত্রে আছে 16%, গোল্ডের ক্ষেত্রে 12% এবং আদার্স 12, ভেহিক্যাল লোন 9%, লোন সেগমেন্ট এগেইনস্ট ডিপোজিট সেখানে আছে 7% এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আছে 7%। এখন হাউসিং এবং মর্টগেজ আর গোল্ড এই তিনটে মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রায় 65% এরা লোন ডিসবার্স করছে। এখন হাউসিং, মর্টগেজ এবং গোল্ড এই তিনটির ক্ষেত্রে 65% এই ব্যাংকের ক্ষেত্রে কিন্তু একটি অভূতপূর্ব সিনারিও তুলে ধরছে। কেন? কারণ হাউসিংয়ের ক্ষেত্রে আমরা জানি যে কোনো আমরা বাড়ি তৈরি করতে গেলে যখন হাউসিং লোন নিই, সেক্ষেত্রে কী হয় না, ওই বাড়িটি যে জমির ওপর তৈরি হবে, ব্যাংক সেই জমিটির দলিলও কিন্তু জমা রেখে দেয়। অর্থাৎ যদি লোনই যদি কোনোভাবে ডিফল্টার হয়, তো সেক্ষেত্রে ব্যাংক কী করবে, ওই বাড়িসহ জায়গাটি বিক্রি করে তার লোন উসুল করে নেবে। তাহলে হাউসিং লোনকে সবসময় ব্যাংকের দিক থেকে খুব সিকিউর ধরা হয়, কারণ এখানে ডিফল্ট হওয়ার কোনো ভয় নেই। মর্টগেজ লোনের ক্ষেত্রেও তাই। কোনো জিনিসকে আমরা যদি মর্টগেজ রেখে লোন নিই, ধরুন আপনার একটি কোনো দোকান ঘর আছে বা কমার্শিয়াল কমপ্লেক্স আছে, আপনি সেটিকে মর্টগেজ রেখে ব্যাংকের কাছ থেকে ব্যবসার জন্য টাকা নিচ্ছেন। যদি সেক্ষেত্রে আপনি লোন শোধ করতে না পারেন, তাহলে ব্যাংক কী করবে, আপনার দোকান বলুন বা ওই মার্কেট কমপ্লেক্স বলুন, সেটিকে বিক্রি করে সে তার পয়সা উসুল করে নেবে। এক্ষেত্রেও এই মর্টগেজ লোনকে খুব সিকিউর লোন ধরা হয়। আর গোল্ডের ক্ষেত্রে তো কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু আমরা গোল্ড ব্যাংকে জমা রেখে তার এগেনস্টে টাকা নিই, তো সেক্ষেত্রে লোন দিতে না পারলে ব্যাংক সেই সোনা নির্দিষ্ট সময়ের পর বিক্রি করে সে তার লোন শোধ করে নেবে। তাহলে এই 65%, 100 টাকার মধ্যে 65 টাকা যে রিটেল ব্যাংকিংয়ের ক্ষেত্রে সে ধার দিচ্ছে, তার 65 টাকা কিন্তু একদম নিশ্চিতভাবে আবার তার ব্যাংকে ফিরে আসবে, সেই রকম পারপাসেই সে লোনটি দিয়ে রাখছে। এবং 9% দেখতে পাচ্ছি ভেহিক্যাল লোন, এক্ষেত্রেও তাই। লোন শোধ করতে না পারলে আমরা অনেক সময় দেখি যে ফাইন্যান্সের মাধ্যমে যে গাড়ি কেনা হয়েছে বা বাইক কেনা হয়েছে, অনেক সময় আমরা দেখি যে ব্যাংক সেই গাড়ি বা বাইককে আবার ফিরিয়ে নিচ্ছে বা যাকে আমরা চলতি কথা বলি টেনে নিচ্ছে। তো সেক্ষেত্রেও এই 65% এবং 9%, অর্থাৎ 65 আর 9, 74% লোন কিন্তু টোটালি আমরা দেখছি সিকিউর এই রিটেল পারপাসে। এবার আমরা যদি লোন ব্রেকআপটাকে আমরা একটু অন্য চোখে দেখি, সেটা কীরকম।
এই 100 টাকা যদি টোটাল ধরে নেওয়া হয় যে লোন ব্যাংক স্যাংশন করছে, সেক্ষেত্রে কর্পোরেট সেকশনকে দিচ্ছে 40%, পার্সোনাল লোন আছে 26%, এগ্রিকালচার 19% এবং এসএমই অর্থাৎ ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজ অর্থাৎ ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যেগুলো তাদেরকে দিচ্ছে প্রায় 15% লোন। এবারে কর্পোরেট এবং পার্সোনাল লোন এই দুটি মিলিয়েই হয়ে যাচ্ছে প্রায় 66%। অ্যান্ড কর্পোরেট লোন এবং পার্সোনাল লোন যখন কোনো ব্যাংকের বেশি থাকে তখন সেই ব্যাংকের আর্থিক কন্ডিশন সবসময় ভালো হয়ে থাকে। কেন? কারণ ব্যাংক যে ইন্টারেস্ট রেট সবথেকে বেশি ডিমান্ড করে সেটি পার্সোনাল লোন এবং কর্পোরেট লোনের কাছ থেকেই তারা ডিমান্ড করে থাকে এবং সেক্ষেত্রে তারা এই যেহেতু 66% রয়েছে অর্থাৎ 100 টাকার মধ্যে 66 টাকা তারা এই কর্পোরেট এবং পার্সোনাল সেক্টর থেকে লোন দিচ্ছে, তাই নেট ইন্টারেস্ট ইনকাম ওই ব্যাংকের অনেক বেশি। এবং যেটি কম রয়েছে সেটি কিন্তু হলো এগ্রিকালচার 19%। এগ্রিকালচারের ক্ষেত্রে যে ব্যাংক যত কম লোন দেবে তার আর্থিক স্বাস্থ্য বা ফাইন্যান্সিয়াল হেলথ তত ভালো হয়। কেন? আমরা জানি কেন্দ্র বা রাজ্য সরকার সবসময় কী করে, কৃষকদের মন জয়ের জন্য কম ইন্টারেস্ট রেটে লোন দেওয়ার, এগ্রিকালচার লোন দেওয়ার জন্য ব্যাংকগুলিকে চাপ দেয়। তো এই ব্যাংকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 100 টাকার মধ্যে মাত্র 19 টাকা সে এগ্রিকালচার সেক্টরে লোন দিচ্ছে। অর্থাৎ এটি একটি ব্যাংকের ক্ষেত্রে অনেক সময় বোঝা হয়ে দাঁড়ায়। কারণ আমরা দেখতে পারি যে অনেক সময় ব্যাংকে এগ্রিকালচারের ক্ষেত্রে লোনের সুদ মুকুব করতে হয়। অর্থাৎ এই ব্যাংকের যেহেতু 100 টাকার মধ্যে মাত্র 19 টাকা এগ্রিকালচার সেক্টরের ক্ষেত্রে সে লোন দিয়ে রেখেছে, তাই দেখব এই ব্যাংকের আর্থিক স্বাস্থ্য কিন্তু অনেক অনেক ভালো। এবারে আমরা যদি ডেমোগ্রাফিটা দেখে নিই, এইটা ভারতবর্ষের কোথায় কোথায় মূলত ব্যবসা করছে বা কোন পোর্শনে এর উপস্থিতিটা জোরালো। কেরালাতে দেখতে পাচ্ছি এর উপস্থিতি প্রায় 52.5%, অর্থাৎ অর্ধেক ব্রাঞ্চ এই ব্যাংকের রয়েছে কোথায়? কেরালাতে। এছাড়া বাদবাকি দক্ষিণ ভারতে রয়েছে 29.8% এবং বাদবাকি ইন্ডিয়াতে রয়েছে 17.7%। অর্থাৎ এই ব্যাংকটি মূলত দক্ষিণ ভারত কেন্দ্রিক ব্যাংক এবং কেরালাতেই এর রয়েছে প্রায় 50%-এর ওপর এর শাখা। এইবার আমরা যদি এই ব্যাংকিং স্টকটির যদি আমরা এই ব্যাংকের আমরা লোন ডিসবার্সমেন্ট ইয়ার ওয়াইজ কীভাবে বেড়েছে আমরা সেটা যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে এই ব্যাংক অ্যাডভান্স কথার অর্থ হলো কোনো ব্যাংক যখন সে কতটা পরিমাণে লোন দিচ্ছে সেটাকে অ্যাডভান্স বলা হয়। আমরা যদি দেখি 2022-এ এই ব্যাংক লোন দিয়েছিল 59,993 কোটি টাকা, সেটি মার্চ 2023-এ দাঁড়িয়েছে 69,804 কোটি টাকা, 24 সালে সেটি 78,061 কোটি টাকা এবং ডিসেম্বর 24-এ দেখছি সেটি 84,396 কোটি টাকা। অর্থাৎ এই ব্যাংক প্রতি বছর কিন্তু লোনের পরিমাণটা ক্রমশ বাড়িয়ে গেছে এবং সাথে সাথে আমরা যদি দেখি এই ব্যাংকের ডিপোজিট কীরকম হয়েছে, অর্থাৎ ব্যাংক যে লোন দিচ্ছে তার ঘরে সেভিংস অ্যাকাউন্ট বলুন বা কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে কীরকম টাকা, নগদ টাকা জমা হচ্ছে। কেন এটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়? কারণ আমরা যদি দেখি ব্যাংক যে পরিমাণে টাকা জমা আছে তার থেকে যদি বেশি লোন দিয়ে রাখে তাহলে ব্যাংকে কি করতে হয়, বাকি টাকা বাইরে থেকে বা বিশেষত এখানে রিজার্ভ ব্যাংক থেকে ইন্টারেস্টের বিনিময়ে আনতে হয়। কিন্তু যদি দেখি ব্যাংকের ডিপোজিট বেশি আছে এবং লোন কম আছে, তাহলে ধরে নিতে হয় যে ব্যাংক যেহেতু কম সুদ তার সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে যে টাকা জমা আমরা রাখি সেখানে ব্যাংক কত টাকা ইন্টারেস্টে দেয়। আমরা যদি ম্যাক্সিমাম দেখে থাকি 4% বর্তমান সময়ে সেভিং ইন্টারেস্টে অ্যাকাউন্টে যে টাকা আছে তার উপরে ইয়ার ওয়াইজ যে বা ইয়ারলি যে ইন্টারেস্ট রেট দেয় ম্যাক্সিমাম 4% এখন আমরা দেখতে পাই। কিন্তু আমরা যখন পার্সোনাল লোন নিতে যাই এখন আমরা প্রায় সব ব্যাংকেই দেখব কাছাকাছি 14% হারে তারা ইন্টারেস্ট চার্জ করছে। অর্থাৎ 4% হারে আমাকে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু আমি যখন পার্সোনাল লোন নিতে যাচ্ছি আমাকে 14% হারে ইন্টারেস্ট চার্জ করছে। অর্থাৎ এই 14 - 4 অর্থাৎ 10% ইন্টারেস্ট কিন্তু ব্যাংকের নিট মুনাফা হিসেবে থাকছে। এই ক্ষেত্রে আমরা দেখব যে ব্যাংকের যে ডিপোজিট দেখতে পাচ্ছি সেটি 2022-এ ছিল 89,142 কোটি টাকা, 23-এ আসছে 91,650 কোটি টাকা এবং 24-এ
ডিসেম্বর 2024-এ 1,05,386 কোটি টাকা এবং ব্যাংক লোন দিচ্ছে কত না 84,396 কোটি টাকা। অর্থাৎ ব্যাংকের ডিপোজিটের থেকে লোন কিন্তু কম আছে, অর্থাৎ ব্যাংকে বাইরে থেকে অর্থাৎ রিজার্ভ ব্যাংক থেকে এক্সট্রা করে ইন্টারেস্ট পে করে তাকে টাকা এনে লোন দিতে হচ্ছে না, অর্থাৎ ব্যাংকের কাছে যে টাকা জমা আছে সে টাকা থেকেই সে কিন্তু লোনের চাহিদা মিটিয়ে দিতে পারছে। এটা কিন্তু একটি পজিটিভ দিক, যার ফলে ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন অনেক বেশি অন্য ব্যাংকের তুলনায়। এইবার আমরা যদি ব্যাংকের কোয়ার্টারলি রেজাল্টটিও দেখে থাকি যে ডিসেম্বর 2021-এ যেখানে তার রেভিনিউ ছিল 1,671 কোটি টাকা, সেটি ক্রমশ বৃদ্ধি পেয়ে বর্তমানে ডিসেম্বর 2024-এ দেখতে পাচ্ছি 2,371 কোটি টাকায় পৌঁছেছে। এবং এক্ষেত্রেও আমরা দেখি তার আগের কোয়ার্টারে ছিল 2,355 কোটি টাকা এবং তার আগের কোয়ার্টারে জুন 2024-এ ছিল 2,314 কোটি টাকা। অর্থাৎ এই ব্যাংকটির রেভিনিউ কিন্তু বেশ স্টেডিলি বেড়েছে, আমরা এই কয়েক বছরের মধ্যে দেখতে পাচ্ছি। এবং নেট প্রফিটও যদি আমরা দেখে থাকি, নেট প্রফিটও বেড়েছে। কীরকমভাবে বেড়েছে না ডিসেম্বর 23-এ আমরা সেপ্টেম্বর 23-এ থেকে যদি দেখি বা তার আগে যদি দেখে থাকি যে ডিসেম্বর 2021-এ যেখানে ছিল -66 কোটি, সেখানে 210, 177, 246, 162, 523 এইভাবে ক্রমশ বাড়তে ডিসেম্বর 23-এ 435, মার্চ 2024-এ 393, জুন 2024-এ 395 এবং সেপ্টেম্বর 2024-এ 404 এবং ডিসেম্বর 2024-এ 463 কোটি টাকা, অর্থাৎ লাস্ট কোয়ার্টারে 463 কোটি টাকা তার এসেছে এখানে কোয়ার্টারলি রেভিনিউ। এবং নেট প্রফিটও যদি দেখে থাকি, নেট প্রফিট ক্রমশই যেমন 2021-এ ছিল -50, সেখান থেকে ক্রমশ বৃদ্ধি পেয়ে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে সেটি দাঁড়িয়েছে 342 কোটি টাকায়, অর্থাৎ কোম্পানির কোয়ার্টার ওয়াইজ কিন্তু রেভিনিউ বৃদ্ধি পেয়েছে। এবারে ব্যাংকিং স্টকের ক্ষেত্রে আমরা যেটিকে গুরুত্ব দিই সেটি হলো গ্রস এনপিএ এবং নেট এনপিএ। গ্রস এনপিএ যদি আমরা দেখে থাকি, কোম্পানির 2021-এ যেখানে ছিল 6.56, সেটি ধারাবাহিকভাবে ক্রমশ কমতে বর্তমানে সেটি এসেছে 4.3%, অর্থাৎ গ্রস এনপিএ কিন্তু কমছে। নেট এনপিএর ক্ষেত্রে যদি দেখি, নেট এনপিও আমরা দেখব যে কোম্পানির ক্রমশ কমেছে, 3.52 ছিল 2021 সালে, সেটি ক্রমশ কমে বর্তমানে 1.25%, অর্থাৎ গ্রস এনপিএ যেখানে 4.30, নেট এনপিএ সেখানে 1.25, অর্থাৎ দুটিই কিন্তু ধারাবাহিকভাবে কমেছে। এবারে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমরা যদি ইয়ার ওয়াইজ দেখে থাকি, আমরা যদি লাস্ট 5 বছরকেও আমরা গণ্য করি, সেক্ষেত্রে দেখতে পাবো যে কোম্পানির লাস্ট 5 বছর বা 4 বছরে কিন্তু রেভিনিউ অনেক বেড়েছে। যেমন মার্চ 2024-এ 6,587 কোটি, 23-এ 7,233 কোটি এবং 24-এ 8,613 কোটি টাকা এবং ট্রেলিং 12 মান্থে 9,315 কোটি টাকা। এবং নেট প্রফিটের ক্ষেত্রেও যদি দেখি, নেট প্রফিটও কিন্তু ক্রমশ বেড়েছে। আমরা এখানে যদি দেখে থাকি 2022-এ যেখানে দেখতে পাবো 45 কোটি টাকা, 2023-এ 775 কোটি টাকা এবং মার্চ 24-এ 1,070 কোটি এবং ট্রেলিং 12 মান্থে 1,248 কোটি টাকা এর নেট প্রফিট হয়েছে। ইপিএস গ্রোথের ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে 0.71 থেকে 2.96, 4.09 এবং 4.77, অর্থাৎ কোম্পানি কিন্তু প্রফিটেবল হয়েছে এবং এই প্রফিটটি কিন্তু খুব দ্রুত বাড়ছে। তাই বন্ধুরা, আমরা এই স্টকটির ক্ষেত্রে কিন্তু একটি মূল্যবান সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের এসে গেছে। এই ব্যাংকিং স্টকটির আমরা মার্কেট ক্যাপ যদি দেখি 6,543 কোটি টাকা এবং কারেন্ট প্রাইস চলছে 25 টাকা এবং এর 52 উইক হাই ছিল 31 টাকা 80 পয়সা এবং 52 উইক লো 22 টাকা 10 পয়সা, অর্থাৎ এই কোম্পানিটি বর্তমানে 25 টাকার একটি চোখ ধাঁধানো লেভেলে রয়েছে। তাই বন্ধুরা, এই স্টকটির ক্ষেত্রে আমরা পজিটিভ রিটার্ন আশা করতে পারি এবং লং টার্মের জন্য অবশ্যই হোল্ড করতে পারি। এটি হলো সাউথ ইন্ডিয়ান ব্যাংক।